তো এই বইগুলো থেকে সায়েন্স রেডি। এবার তোমাদের যে বলি না যে একটা বই পড়লে হবে না, একটা বই পড়লে হবে না, তার কারণ হচ্ছে এইটা বইয়ের এবার সিস্টেম। এটা দেখো, এটাকে ছোটো করলে দেখতে পারবে কতগুলো বই আছে, দেখা যাচ্ছে। এইগুলো সব মিলিয়ে হচ্ছে সায়েন্সের বই, বুঝতে পারছো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এছাড়াও গুগল আছে, ঠিক আছে, ইউটিউব আছে, সবারই সাহায্য নিয়ে এটা তৈরি করা হচ্ছে। তো কেউ যদি অনেকে ভাবে না যে আমি একটা যে কোনো বই পড়বো আর সরকারি চাকরি পেয়ে যাব, তাহলে সেই বইটাই মার্কেটে সব বিক্রি হবে, তাই না? সবই আমার দিকে চলে আসো, একটু একটা সিট হয়ে যাবে। তুমি আমার দিকে একটু চেপে চলে আসো, আমি একটু এদিকে আসি, তাহলে একজন, তুমি এদিকে চলে আসো। এই দেখো কতটা গ্যাপ দেখতে পাচ্ছ নিজেদের মাঝখানে, ওইখানে একদিন ঢুকে যাবে। সেরকম আমি আরেকটু সরে যাচ্ছি, আরেকটু সরে এসো, একজন করে সরে এসো, একটা মেয়ে ওখানে ঢুকে যাবে, বা একটা সিট হয়ে যাবে। তাহলে একজন এ করে যাও। এখনও দেখো গ্যাপটা কতখানি আছে, দেখো, দেখতে পাচ্ছ? গ্যাপ এখন অনেক আছে। ওই দেখো ওইখানে একটা গ্যাপ আছে। তোমরা একটু করে বাঁ দিক চেপে যাও, একটা সিট হয়ে যাবে। হ্যাঁ, তো আলটিমেটলি ব্যাপার হচ্ছে কোনো একটা বই পড়ে সরকারি চাকরি পাওয়া যায় না। তাহলে যদি সেই বইটাই পড়ে পেত, তাহলে সেই বইটা মার্কেটে শুধুই বিক্রি হতো, আদার্স কোনো বই বিক্রি হতো না, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যদি একটা বই পড়েই চাকরি পাওয়া যেত, তাহলে সবাই সরকারি চাকরি করতো, তাহলে এত বেকার বা বেসরকারি চাকরি বা ব্যবসা অন্যান্য প্রফেশন থাকতো না, সবাই সরকারি চাকরি করতো। তো একটা বই পড়লে হবে না, একাধিক বই পড়তে হবে। এবার যদি কোনো স্টুডেন্ট শুরু থেকে একদম বিগিনার থেকে একাধিক বই মানে পড়তে থাকে, তাহলে কিন্তু সে কুল কিনারা খুঁজে পাবে না। মানে তার কাছে সেই হাওড়া বা শিয়ালদায় ঢোকার সময় ওই যে লাইনগুলো ভাগ হয়ে যায়, সেই জায়গায় দাঁড় করে দিল, দিয়ে বললো চলো 7 নম্বর প্ল্যাটফর্মে যাও। তুমি খুঁজে পাবে কোন প্ল্যাটফর্মটা জমা যেতে হবে? ওখানে একজন গাইড দরকার। এই গাইডের কাজটাই তোমার টিচার বা যে কোচিংগুলো আছে সেগুলো করে, তাতে একটু হেল্প হয়। আলটিমেটলি খাটতে তোমাকে যাবে, তোমাকেই হেঁটে যেতে হবে। সে শুধু বলে দেবে যে এই লাইনটায় হাঁটলে তুমি এখানে পৌঁছাতে পারবে, এর থেকে বেশি কিছু না। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে দেখবে চাকরি পায় না, চাকরি পায় না বা অনেক সময় নষ্ট করে ফেলে। এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলার আছে। আজকে যাদের 15-16 বছর বয়স, বা যাদের 19-20 বছর বয়স, বা 1 বছর এদিক ওদিক, 1-2 বছর, তো তাদের ক্ষেত্রে মনে হয় আমি তো এখন অনেক ছোট, আমার ক্ষেত্রে এখনো অনেক সময় আছে। এই জিনিসটা কিন্তু মনে হয় যে আমার এখনো অনেক সময় আছে। তো ওই অনেক সময়টা, ওই 15 বছরটা কবে 25-30 বছরে পৌঁছে যাবে তুমি ধরতেও পারবে না। আর তখন গিয়ে দেখবে তোমার সব চাকরির রেট চলে গেছে, তোমার পড়াশোনার প্রতি ইচ্ছা অতটাও নেই, অনেক চাপ এসে গেছে ইত্যাদির কারণে তোমার আর পড়তে ভালো লাগবে না, তুমি আর চাকরি পাবে না। এই কথাটা দেখবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে মিলে যাবে। অর্থাৎ সময় যখন আছে, মানে যে যেখান থেকে শুরু করেছো, একটা দিন, একটা ঘন্টা, একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। তুমি ভাবছো যে আমি সামনে যে পরীক্ষাটা আছে আমার কোনো প্রিপারেশান নেই, আমি শুধু এক্সপিরিয়েন্সের জন্য দেবো, এইটা হচ্ছে সবথেকে বড় ভুল। সবথেকে বড় ভুল হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য এই পরীক্ষাটা দিচ্ছি। ওই পরীক্ষাটাই তুমি যদি আলটিমেট ডিসিশন করে নাও যে আমি ওই পরীক্ষাটাই পাস করবো, ওই পরীক্ষাটাই আমি চাকরি করব, তাহলে কিন্তু তোমার যে পড়ার লেভেলটা হবে সেটা তুমি অনেকটা এগিয়ে যাবে। যদি তুমি ভেবে থাকো যে আমি এই পরীক্ষাটা এক্সপিরিয়েন্সের জন্য দিচ্ছি, শুধু এই চিন্তা ভাবনার জন্য অনেকে পিছিয়ে যায়। অনেকে 4 বছর 5 বছর সময় লাগে কেন? সেভাবে আমি প্রথম 1 বছর যে পরীক্ষাগুলো দেবো, আমি তো কোনো সিলেবাস জানি না, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য দেবো। যে আমি কোনোদিন রেলের পরীক্ষা দিইনি, আমি কোনোদিন পুলিশের পরীক্ষা দিইনি, আমি কোনোদিন ব্যাংকের পরীক্ষা দিইনি, আমি কোনোদিন CHSL, MTS, CGL দিইনি, শুধু এক্সপিরিয়েন্সের জন্যই পরীক্ষাটা দিচ্ছি। সে কিন্তু ওই নিজের সময়টা ওইভাবে নষ্ট করে ফেলবে। যার জন্য যে পরীক্ষাটা সামনে আছে সেই পরীক্ষাটা একটাই তোমার লক্ষ্য হবে, ডু অর ডাই। ডু অর ডাই মানে ওই পরীক্ষাটাতেই আমি চাকরি পাবো, এবং তার যা সিলেবাস আছে তার জন্য যা যা করতে হয় আমি তাই করবো, তবে অল্প সময়ের মধ্যে তুমি চাকরি পাবে। আর সরকারি চাকরিতে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, সবাই তো চাকরি পাবে না।
কারণ সবাই মেহনত করতে পারবে না। তুমি না, তোমাকে আমি যদি বলি এখন 10 কিলোমিটার ছুটতে, সবাই কি 10 কিলোমিটার ছুটতে পারবে? 10 কিলোমিটার যে শেষ করবে এবং ফার্স্ট হবে সে চাকরিটা পাবে। চাইলে সবাই করতে পারতো, কিন্তু সবাই পারবে না। ফ্যাক্ট তো এটা। অর্থাৎ তোমার সামনে যে পরীক্ষাটা আছে, তুমি যে পরীক্ষাটার ফর্ম ফিল আপ করেছো, সঠিকভাবে ফিল আপ করলে অ্যাডমিট আসবে, পরীক্ষায় বসতে পারবে। সবাই ওই পদ্ধতিতেই যাবে, আর চাকরি ওই পদ্ধতিতেই হবে। অর্থাৎ তুমি প্রথম পরীক্ষাটাকে এক্সপিরিয়েন্স না করে প্রথম পরীক্ষাটাকেই আমি চাকরি পাবো সেটা চিন্তা ভাবনা করতে হবে। সেই আমি ওইটাই ভেবেছিলাম, ওই জন্য আমি একদম প্রথম পরীক্ষাতেই আমার চাকরি হয়েছিল। আমার জীবনের প্রথম পরীক্ষা আমি চাকরি পেয়েছি। তারপরে অন্যান্য পরীক্ষায় আমি চাকরির পরীক্ষা ফেল করেছি, কিন্তু প্রথম যে জীবনের পরীক্ষাটা দিয়েছিলাম সেটা ভাগ্যক্রমে পেয়ে গেছি। কিছুটা আমার মেহনত আর বাকিটা ভাগ্য, পেয়ে গেছি। তো তোমাদেরকে ওইখানে পুরো মানে মেন্টালিটি, ফোকাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সমস্ত কিছু একটা বিন্দুতে তোমার টার্গেট হবে যে আমি সামনে যে পরীক্ষাটা দেবো এই পরীক্ষাটা আমি চাকরি পাওয়ার জন্য দিচ্ছি, এক্সপিরিয়েন্সের জন্য নয়। আমার বয়সটা কম আছে বা আমার অভিজ্ঞতা নেই বা আমার সিলেবাস শেষ হয়নি, যা যা অজুহাত আছে এগুলো সব অজুহাত। আমি এই পরীক্ষাটা দিচ্ছি চাকরি পাওয়ার জন্য। আমি এই পরীক্ষাটা ফর্ম ফিল আপ করেছি, আমি এর জন্য মেহনত করেছি, তাহলে আমি আরেকটু বেশি মেহনত কেন করবো না? এই জন্যই অনেকের কিন্তু 4 বছর 5 বছর লেগে যায়। সেই জন্য আমি একটা কথা শুরুতেই বলছি, প্রথম পরীক্ষা বা সেকেন্ড পরীক্ষা বা থার্ড পরীক্ষা যাই হোক না কেন, এক্সপিরিয়েন্সের জন্য না, সেটাই চাকরির জন্য। বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখবো আরামসে তুমি চাকরি পেয়ে যাবে। আচ্ছা, আজকে বলেছিলাম সায়েন্সের ক্লাস করব। হ্যাঁ, আজকে সায়েন্সের যে ক্লাসটা করব, আজকে না, আজকে থেকে মানে আজকে অ্যাকচুয়ালি বলতে পারো পুরো আমাদের আজকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। মানে পুরো জিকে আজকে থেকে নতুন ক্লাস শুরু হচ্ছে, একদম একদম কি বলবো, প্রথম থেকে একদম বিগিনার থেকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এমন করে পড়বো যাতে তুমি যে পরীক্ষায় দাও না কেন, সেটা রেল হোক, পুলিশ হোক, বা তোমার এমটিএস, সিএইচএসএল, সিজিএল বা যে কোনো পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আমরা এমনভাবে প্রস্তুতি নেব যে কোনো পরীক্ষাতেই ওই কোশ্চেন কিন্তু আসবে, ওর মধ্যে থেকেই আসবে, ওর বাইরে থেকে কিছু আসবে না। তার জন্য কম্বাইন্ডভাবে আমার পড়াশোনাটা হবে, এবং যেভাবে তোমাদের বলে দেবো সেইভাবে তোমরা যদি পড়ো, আশা করা যায় বেশিরভাগটাই তুমি কমন পাবে। সবটা কমন কেউ বলতে পারে না, তাহলে সবাই আমার কাছেই পড়তো। বেশিরভাগটাই তুমি কমন পাবে। আর আরেকটা কথা জেনে রাখো, সরকারি চাকরির পরীক্ষায় 3টে জিনিসকে হাতিয়ার করতে হয়। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অঙ্ক, যেটা সব পরীক্ষায় থাকবে, ইংরাজি আর রিজনিং। কিছু কিছু ক্ষেত্রে এক একটা সাবজেক্ট এক একটা জায়গায় থাকে না, যেমন রেলের পরীক্ষায় ইংলিশ থাকে না, যেমন স্টেনোগ্রাফার বা শর্ট হ্যান্ডের পরীক্ষায় অঙ্ক থাকে না। এরকম ব্যতিক্রমী 1-2 পরীক্ষা আছে, বাদ বাকি সব পরীক্ষাতেই কিন্তু অঙ্ক, রিজনিং আর ইংলিশ 3টে জিনিস থাকবে। এই 3টে কিন্তু চাকরি পাবার মূল অস্ত্র। বিভিন্ন কোচিং ইনস্টিটিউট দেখবে বলবে যে আমার কাছ থেকে পড়ে দেখো এতগুলো কোশ্চেন কমন পড়েছে, অতগুলো কোশ্চেন কমন পড়েছে। আমি মাঝে মধ্যে বলি, কিন্তু ওইটা কিন্তু মূল চাকরির জন্য বাধা হয়ে দাঁড়াবে না। জিকে অবশ্যই করতে হবে, কিন্তু জিকে তোমাকে সর্বোচ্চ মানে ক্ষমতা দিয়ে আটকাতে পারবে না। জিকে তুমি যদি 25টার মধ্যে 15 থেকে 20টা করে আসতে পারো, বিশাল ব্যাপার, বিশাল। চাকরি তোমার কোনোদিন আটকাবে না, 15টা করে আসতে পারলেও হবে। বুঝতে পেরেছো? কিন্তু তোমার যদি অঙ্ক, ইংরেজি আর রিজনিং ঠিক থাকে, চাকরি তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমার চাকরি পাওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। সেই জন্য অঙ্ক, ইংরাজি আর রিজনিং এই 3টে জিনিসকে মূল হাতিয়ার করতে হবে, জিকেটাকেও সেইভাবে পড়তে হবে। তো আজকে সেইভাবেই আমরা জিকেটা শুরু করব। আজকে আমাদের প্রথম দিন, একদম প্রথম দিন। সেইভাবে প্রথম দিন থেকে আগে যার জীবনে যা ঘটে গেছে সব ভুলে যাও, যে আজকে আমি প্রথম সায়েন্স পড়ছি, আমি 5-এ কী পড়েছি, 7-এ কী পড়েছি, 10-এ কী পড়েছি ভুলে যাও। এবং এখানে পড়ার মধ্যে তুমি বুঝতে পারবে, এখানে পড়ার মধ্যে তুমি বুঝতে পারবে যে কীরকম পড়ার লেভেলটা হচ্ছে। ঠিক আছে? দেখো তো, এই তো বারবার সমস্যা না, একটা লাগিয়ে দিতে হবে। হলো, একটা ম্যাগনেট পাওয়া যায়, দরজার মাথায় লাগিয়ে দিলে ফ্যাট করে আটকে যাবে। হ্যাঁ, ও তুমি আসো, যাও যাও যাও। কোথায় বসবে? এই হলো, ওর পাশ থেকে একদম সরে গেছে, সিট করে ফেলেছি, যাও ওর পাশে বসে পড়ো। তুমি আজকের দিনটা না, দরজাটা বারবার খুলতে হলে আবার যদি কেউ করে, ওই জন্য এই হ্যাঁ ঠিকই তো, আরেকবার খাটো, আর একবার ওইটা খুলে দিয়ে তোমার ব্যাগটাকে এদিকে করে দাও, বা একটা বই আমি রেখে দিই এখানে, তাহলেই হবে। ঠিকই বলেছো।
ব্যাগটা রেখে দাও দরজার পাশে, দরজার এই ছিটকিটা খুলে দাও, তাহলে তোমাকে বারবার উঠতে হবে না। কেউ যদি আসে বারবার, হ্যাঁ শুধু এখানে রেখে দাও, এই হ্যাঁ এরকমভাবে রেখে দাও না, তাহলেই যাবে। ব্যাস, বুঝতে পেরেছো? আর আরেকটা কথা হচ্ছে, লেট কেউ করবে না, ঠিক আছে? এক একটা সেকেন্ড লেট হয়ে যাওয়া মানে তোমার জীবন থেকে কি বেরিয়ে যাবে তুমি ধরতে পারবে না, তুমি জানতে পারবে না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মূল মূল বিষয়, আর এই সম্বন্ধে কিছু বলার নেই। এবার শুরু করা যাক। হ্যাঁ, কোনো খাতা পেন লাগবে না, সব ঢুকিয়ে দাও। খাতা পেন, হ্যাঁ সবার আগে একটা জিনিস করো, খাতা পেন ঢুকিয়ে দিয়ে ফোনগুলো আজকে পুরো ফ্লাইট মোড। আমার নিজের ফোনও ফ্লাইট মোড করা আছে। আরে পড়ার সময়টা মেনশন করে দেবে। আজকে কোনো সাইলেন্ট করবে না, পুরো ফ্লাইট মোড। আমার নিজেরও ফ্লাইট মোড আছে, ঠিক আছে? আর পড়ার সময়টা সবাইকে জানিয়ে রাখবে যে আমার অমুক সময় থেকে অমুক সময়, বাড়ির যারা খুব কাছের, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দুনিয়ার লোককে জানাতে হবে না, বাড়ির লোককে জানিয়ে দেবে যে আমি ওই সময়টা পড়তে যাচ্ছি, আমার ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। আমার নিজের ফোনটা ফ্লাইট মোড আছে, কারো যদি বিশ্বাস না খুলে দেখে নাও, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। আর আজকে আমি ছিটকিনি ওই জন্যই দিচ্ছি। কোনো খাতা পেন দরকার নেই, একদম ব্যাগে ঢুকিয়ে দাও, কোনো কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? খাতা পেন লাগবেই না, একটুও খাতা পেন লাগবে না। খাতা পেনের কাজ বাড়িতে বসে বসে করবে, এখানে যেটা বলবো সেটা মন দিয়ে শোনো, তাহলেই কাজ হয়ে যাবে। শুরু করি। হ্যাঁ, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে আলো বা লাইট, ঠিক আছে? এই আলো বা লাইট, এই চ্যাপ্টারটার সাথে 3-4টে চ্যাপ্টার যুক্ত হয়ে থাকে, যেগুলো পরীক্ষায় বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসে। যেমন আলো আছে, প্রতিফলন আছে, প্রতিবিম্ব আছে, আলোর বিচ্ছুরণ আছে, প্রতিসরণ আছে, ওদিকে তোমার লেন্স আছে, ফোকাল লেন্থ আছে, মানে দৈর্ঘ্যগুলো, ফোকাস লেন্থের যে দৈর্ঘ্য সেগুলো আছে, দর্পণ আছে, বিভিন্ন রকম আছে। তাহলে সব কিছুই কিসের উপর ডিপেন্ড করছে? আলোর উপর। তাই আমাকে বেস জায়গাটা, একদম আলোর জায়গাটা সবার আগে পরিষ্কারভাবে বুঝতে হবে। আমি যদি আলোর ব্যাপারটা বুঝি, তারপরে আমি যদি প্রতিফলন, প্রতিসরণ, প্রতিবিম্বগুলো বুঝি, তারপরে আমি যদি লেন্সটা বুঝি, আমি দর্পণটা বুঝি, তারপরে আমার ওই ফোকাস লেন্থের আমার সমস্যাটা হবে না। বুঝে গেছে? ভালো করে মন দিয়ে শুনবে, আর আমি যাকে তাকে যখন খুশি জিজ্ঞাসা করবো, আর না বলতে পারলে কান ধরে না করে দেবো, ঠিক আছে? একদম, হ্যাঁ অরিজিনালি এটা, না বলতে পারলে কান ধরে দাঁড়িয়ে পড়বে। যার বয়স 30 সেও দাঁড়াবে, আর যার বয়স 13 সেও দাঁড়াবে। বুঝে গেছে? দেখবে মনটা এমনি পরিষ্কার এখানে চলে আসবে, না চাইলেও। আমি নোট পুরো রেডি করেছি আমার মতো করে। এর বাইরে আশা করছি যা টপিক আছে এই টপিকে এর বেশি ডেটা থাকবে না। হ্যাঁ, এখানে কিছু জিনিস লেখা নেই যেটা আমি মুখে বলবো, বোঝাবো। আলো এক প্রকার শক্তি, এর তরঙ্গ ধর্ম এবং কণিকা ধর্ম উভয়ই আছে। আলো এক প্রকার শক্তি, এর তরঙ্গ ধর্ম এবং কণিকা ধর্ম উভয়ই আছে। অর্থাৎ আলোর মধ্যে তরঙ্গ ধর্ম বা ওয়েভ নেচার এবং কণিকা ধর্ম বা পার্টিকেল নেচার উভয়ই দেখা যায়। অর্থাৎ আলো তরঙ্গের আকারে ছড়িয়ে পড়তে পারে, আবার তরঙ্গ ছাড়াও আলোর মধ্যে কিছু কণা থাকে, সেই কণাগুলোও কিন্তু ছড়িয়ে পড়ে। ব্যাপারটা কীরকম? প্রথমে তরঙ্গ ধর্মটা বলি। তরঙ্গ ধর্ম বা ওয়েভ নেচার, আলো যখন জলের ঢেউয়ের মতন ছড়িয়ে পড়ে, আলো যখন জলের ঢেউয়ের মতন ছড়িয়ে পড়ে, তখন তাকে বলা হয় যে আলোর মধ্যে তরঙ্গ ধর্ম আছে, এটা বোঝা যাচ্ছে। যেমন সাবানের বুদবুদে রঙিন আলো, সাবানের বুদবুদের মধ্যে একটা পাতলা আস্তরণের উপর রঙিন আলো হয় না, রামধনুর মতো, এইটা হচ্ছে তরঙ্গ ধর্মের জন্য হয়। 2 নম্বর হচ্ছে পাতলা তেলের স্তরে রঙিন আলো। তেলের যে স্তর থাকে, দেখবে তেল জলের উপর পড়লে একটা পাতলা স্তর হয় না, সেখানে একটা রঙিন আলো দেখা যায়, ওইটাও কিন্তু এই তরঙ্গ ধর্মের জন্যই ওটা দেখা যাচ্ছে। এছাড়াও সিডি, ডিভিডি এইসবেতেও দেখবে রঙিন একটা আলো দেখা যায়। এই ধর্মগুলো শুধু আলোর ওই তরঙ্গ ধর্মের জন্যই হয়। অর্থাৎ আলোর মধ্যে 2 ধরনের ধর্ম বর্তমান থাকে।
বা দু ধরনের ধর্ম থাকে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে কণিকা ধর্ম। তরঙ্গ ধর্ম মানে ওয়েভ নেচার আর কণিকা ধর্ম মানে পার্টিকেল নেচার। ঠিক আছে, প্রিয়ম বলো, প্রিয়ম তো তুমি বলো যে সিডি বা ডিভিডিতে যে রঙিন আলোগুলো দেখা যায় সেটা কিসের জন্য? তুমি বলো। আলোর তরঙ্গের ধর্মের জন্য, বুঝে গেছে? এবার তাহলে আলোর কণিকা ধর্ম কি বা পার্টিকেল নেচার কি? আলো যখন ছোট ছোট শক্তির কণিকার মতো কাজ করে, আলো যখন ছোট ছোট শক্তির কণিকার মতো কাজ করে, যেমন সোলার প্যানেল সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে, যেমন সোলার প্যানেলটা সূর্যের আলোটাকে শোষণ করে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করছে। ফটো ইলেকট্রিক প্রভাব মানে আলো পড়লে ধাতু থেকে ইলেকট্রন বের হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। কোনো ধাতুর উপর যদি আলো পড়ে তাহলে সেখান থেকে ইলেকট্রন বের হয়। ঠিক আছে, বা ক্যামেরাতে যে ইমেজ সেন্সরে আলোর ফোটন কণা আঘাত করে তার ফলে যে ইলেকট্রন সৃষ্টি হয় তার ফলে কিন্তু ছবি সৃষ্টি হয়। অর্থাৎ ক্যামেরার মধ্যে যে ইমেজ সেন্সরটা আছে, আলোটা তো যায় গিয়ে ধাক্কা মারে ইমেজ সেন্সরে, সেখান থেকে ছবির প্রতিকৃতিটা তৈরি হয়। এগুলো সবই কিন্তু আলোর কণিকা ধর্ম বা পার্টিকেল নেচার। তাহলে আলোর কণিকা ধর্ম কি আর আলোর তরঙ্গ ধর্ম কি বোঝা গেল? তাহলে যদি আমি বলি যে সোলার প্যানেলের মাধ্যমে যে সূর্যের আলোর দ্বারা বিদ্যুৎ তৈরি করা হয়, এটা আলোর কোন ধর্ম? কণিকা ধর্ম। আবার যদি আমি বলি যে ক্যামেরাতে যে ছবি তৈরি হয় সেটা কোন ধরনের ধর্ম? কণিকা ধর্ম। যদি আমি বলি ডিভিডিতে যে রং দেখা যায় আলোর রংগুলো সেটা কোন ধর্ম? তরঙ্গ ধর্ম। বা সাবানের বুদবুদে যে রঙিন আলো দেখা যায় সেটা কোন ধর্ম? তরঙ্গ ধর্ম। তাহলে আলো কি, আলোর ধর্ম কি, আলোর ধর্ম দুটো, তরঙ্গ ধর্ম কোনগুলো, কণিকা ধর্ম কোনগুলো, পরিষ্কার বোঝা গেল? এটা গেল। এবার হচ্ছে আলোক এক প্রকার তরঙ্গ, তাপও এক প্রকার তরঙ্গ। আলো যেমন এক প্রকার তরঙ্গ, যেমন ওয়েভ করে নেচার অনুযায়ী যায় সে, তাপও কিন্তু সেই সেমই এক ধরনের তরঙ্গ। অর্থাৎ আলোক তরঙ্গ বা তাপ তরঙ্গ এগুলি সবই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোক তরঙ্গ বা তাপ তরঙ্গ সবই কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কিরকম ভাবে হবে? কেন এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? কারণ আলো ও তাপ দুটি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের কম্পনের মাধ্যমে ছড়ায়। আলো এবং তাপ দুটোই কিসের মাধ্যমে ছড়ায়? তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের কম্পনের মাধ্যমে ছড়ায়। অর্থাৎ এগুলি কোনো মাধ্যম ছাড়াই শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। তাই তো মহাকাশ থেকে আমাদের পৃথিবীতে সূর্যের আলো আসে, তাই তো মহাকাশ থেকে পৃথিবীতে আমাদের সূর্যের তাপ আসে। তাহলে সূর্যের আলো পৃথিবী থেকে, মহাকাশ থেকে পৃথিবীতে আসছে, বা সূর্যের তাপ মহাকাশ থেকে পৃথিবীতে আসছে, আলো আর তাপ দুটোই আসছে কোনো মাধ্যম ছাড়াই, তার মানে শূন্য মাধ্যমে যাতায়াত করছে। অর্থাৎ এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, অর্থাৎ এগুলি কোনো মাধ্যম ছাড়াই শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। তাহলে এটাও প্রশ্ন হতে পারে যে আলো কোন মাধ্যমে চলাচল করে, এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যেমন সূর্যের আলো শূন্য মাধ্যমে পৃথিবীতে আসে, একইভাবে সূর্যের তাপও মহাকাশ থেকে শূন্য মাধ্যমে পৃথিবীতে আসে। যেহেতু শূন্য মাধ্যম দিয়ে আসে তাই এগুলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ শূন্য মাধ্যম দিয়ে যে জিনিসগুলো প্রবাহিত হয় সেগুলো কি ধরনের তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মুখস্থ করতে লাগবে? দেখো এখনই সব রেডি, তুমি যদি মন দিয়ে শোনো তাহলে তোমার রেডি হয়ে যাবে। অর্থাৎ আমার একটা অংশ শেষ হলো, মেন একদম বেস। দেখো আলোর তুমি যেদিনকে থেকে যা পড়েছিলে একদম বেস জায়গা এটাই ছিল। আচ্ছা, এবার হচ্ছে আলোর গতিবেগ। এই যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তার কত সময় লাগে? 8 মিনিট অ্যাপ্রক্সিমেটলি 20 সেকেন্ড। কোথাও 19 সেকেন্ড লেখা থাকে, কোথাও 19 পয়েন্ট সামথিং লেখা থাকে, কোথাও 20 পয়েন্ট সামথিং লেখা থাকে, 20 লেখা থাকে। অর্থাৎ আমরা একটা ধরে নিচ্ছি 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, এই যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কি খুব কম? বিশাল দূরত্ব। তাহলে এই দূরত্ব 8 মিনিট 20 সেকেন্ডে চলে আসছে আলোটা পৌঁছাতে। তাহলে আলোর গতিবেগটা কত? আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অথবা 1,86,000 মাইল প্রতি সেকেন্ড। 1 মাইল মানে হচ্ছে 1600
কিমি না মিটার? 1 মাইল মানে কত? 1600 কিলোমিটার। 1600 মিটার। 1000 মিটারে 1000 মিটারে কি হয়? 1 কিলোমিটার। আর 1600 মিটারে কি হয়? 1 মাইল। ঠিক আছে, তাহলে 1,86,000 মাইল প্রতি সেকেন্ড আলোর গতিবেগ। অর্থাৎ তোমার দেয়া থাকতে পারে মিটারে, তোমার দেয়া থাকতে পারে কিলোমিটারে, তোমার দেয়া থাকতে পারে মাইলে। যদি মিটারে হয় তাহলে সেকেন্ডের গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর যদি মাইলে বলে 1,86,000 মাইল প্রতি সেকেন্ড। বুঝা গেছে? অভিজিৎ বল, আলোর গতিবেগ সেকেন্ডে কত মিটার? 3 × 10⁸, মানে 10 এর মাথায় কত থাকবে পাওয়ারটা? 8 থাকবে। ভালো কথা। আলো 1 সেকেন্ডে পৃথিবীকে 7.5 বার মানে 7.5 বার প্রদক্ষিণ বা ঘুরতে পারে, প্রদক্ষিণ করতে পারে বা ঘুরতে পারে। আলো 1 সেকেন্ডে পৃথিবীকে 7.5 বার ঘুরতে পারে। আলোর গতিবেগ এতটাই বেশি, এতটাই তীব্র। অর্থাৎ পৃথিবীকে পুরো আলো ঘুরে যাবে 1 সেকেন্ডে কতবার? 7.5 বার। আমরা যে এত মহাকাশ যান পাঠাই ইত্যাদি পাঠাই, মানে আমাদের আর্টিফিশিয়াল বা কৃত্রিম যে জিনিসগুলো, সেগুলো দেখছো তো কত কষ্ট করে মহাকাশে পাঠানো হচ্ছে যাতে ওখানে টিকতে পারে, তারপর তো প্রদক্ষিণ করা। আর সেখানে ন্যাচারাল জিনিস, আমাদের ন্যাচারাল জিনিস, সূর্য তো আমাদের ন্যাচারাল জিনিস, সূর্যকে তো কেউ বানায়নি, আলোকে কেউ বানায়নি, এর কোনোদিন বিনাশ হবে? কোনোদিন বিনাশ হবে না। অর্থাৎ 1 সেকেন্ডে আলো কিন্তু পৃথিবীকে 7.5 বার প্রদক্ষিণ করতে পারে। অর্থাৎ আমাদের নেচারের সাথে ক্ষমতা মানে কম্পেয়ার করার কোনো জায়গা নেই বা তুলনা করার কোনো জায়গা নেই। বুঝতে পেরেছো? যতই আমরা আর্টিফিশিয়াল সায়েন্সকে যতই উন্নত করি, নেচারের সঙ্গে পাল্লা কেউ দিতে পারবে না। একবার যদি ভূমিকম্প হয়ে যায়, একবার যদি সুনামি হয়ে যায়, একবার যদি বন্যা হয়ে যায়, কারোর ক্ষমতা নেই তাকে আটকানো। ওপরওয়ালা যা চাইবে তাই হবে, এই কথাটা এমনি বলা আছে। ওই জন্য একটা কথা আছে, সায়েন্স যেখানে শেষ হয় সেখান থেকেই ধর্ম শুরু হয়। সায়েন্স যেখানে শেষ হয়, ওই যে বলে না যে কুসংস্কার, কুসংস্কার এই জন্য এই করতে নেই, ওই জন্য সেই করতে নেই, সায়েন্স বলে এটাকে কুসংস্কার। হ্যাঁ, টিকটিকি ডাকলে কি একটা করে, কি করে টিকটিকি ডাকলে কি করে? টিকটিকি ডাকলে সত্যি টিকটিকি বলে। তারপর কি করলে বাড়ি থেকে বেরোতে নেই? বেশ, হাঁচলে বাড়ি থেকে বেরোতে নেই। সবের পিছনে একটা করে সাইন্টিফিক্যাল রিজন আছে, প্রত্যেকটা ঘটনার পিছনে যুক্তি আছে। এই যে আগেকার সময় যে পুজো পার্বণ বা প্রত্যেকটা ধর্মের যে নিয়ম রীতি ছিল, সেই নিয়ম রীতিগুলোর পিছনে একটা করে কারণ আছে, এমনি এমনি হয় না। প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ আছে। যে কারণগুলোর ব্যাখ্যা সায়েন্স করতে পেরেছে সেটাকে বলছে লজিক, আর যেটাকে ব্যাখ্যা করতে পারে না সেটাকে বলছে ম্যাজিক। বুঝতে পারলে লজিক আর ম্যাজিকের পার্থক্য? যেটাকে এখনো বলছে ম্যাজিক বলছে, সেইটা সায়েন্স প্রমাণ করতে পারেনি, তাই সেটাকে ম্যাজিক বলছে, কুসংস্কার বলছে। প্রত্যেকটা ঘটনার পিছনে সায়েন্স আছে। যতক্ষণ আমরা সেটাকে প্রমাণ করতে পারছি, আমরা ততক্ষণ সেটাকে লজিক বলছি না, ততক্ষণ আমরা সেটাকে কি বলছি? ম্যাজিক। ঠিক আছে? সায়েন্স যেখানে শেষ হয়ে যাবে সেখানে কি শুরু হবে? সেখানেই ধর্ম শুরু হবে, সেখানেই ওপরওয়ালার খেলা শুরু হবে। অর্থাৎ ভাগ্যকে ডিনাই করার কোনো জায়গা নেই। বুঝতে পেরেছো? তাহলে আলো 1 সেকেন্ডে পৃথিবীকে প্রিয়ম্বল কতবার ঘুরতে পারে? 7.5 বার। সূর্য হলো আলোর প্রধান উৎস। এছাড়াও তারা মানে স্টার্স, তারা বা নক্ষত্র, বৈদ্যুতিক বাতি, মোমবাতি, শিখা, এগুলি সবাই কিন্তু স্বয়ংপ্রভ। স্বয়ংপ্রভ মানে কি? যে নিজে আলোর উজ্জ্বলতা দিতে পারে বা যে নিজে আলো বিকিরণ করতে পারে বা নিজে আলো ছড়াতে পারে। সূর্যের নিজের আলো, নক্ষত্রের নিজের আলো, মোমবাতি নিজের আলো। মোমবাতি অন্যের আলো দ্বারা প্রকাশিত হয় কি? বাল্ব নিজের আলো দ্বারা প্রকাশিত হয়, ওতে ইলেকট্রিক আছে। অর্থাৎ যা নিজে আলো ছড়াতে পারে সেটাই হচ্ছে স্বয়ংপ্রভ। অর্থাৎ তোমাকে বললো সূর্য, নক্ষত্র, মোমবাতি, চাঁদ, এর মধ্যে কোনটি স্বয়ংপ্রভ নয়? তুমি এখন জানলে যে যে নিজে আলো ছড়াতে পারে সে স্বয়ংপ্রভ, যে নিজে আলো ছড়াতে পারে না সে স্বয়ংপ্রভ নয়। তাহলে তুমি তখন কি ভাবতে, যদি এই কোশ্চেনটার এইভাবে ব্যাখ্যা না জানতে, তখন দেখছে সূর্য, নক্ষত্র আর চাঁদ তিনটে হচ্ছে মহাকাশের জিনিস, তার মানে এ তিনটে হতে পারে না। তুমি মোমবাতিকে অ্যান্সার করে চলে আসতে, যদি জানা না থাকতো। যার কাছে অজানা সে কিন্তু ভাববে যে তিনটে জিনিস ওখানকার, তাই মানে ওটা নয়, শুধু মোমবাতির উত্তর হবে।
অর্থাৎ পরিষ্কার ধারণা না থাকলে, পরিষ্কার যদি জ্ঞান না থাকে, তুমি কোনো জায়গাতেই কোনোদিন সফল হতে পারবে না। আলোর পরিমাণ বা প্রাবল্য লাক্স এলএক্স একক দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? আলোর পরিমাণ বা প্রাবল্য, আলো কতটা পরিমাণে আছে, অর্থাৎ আলোর যে প্রাবল্য বা উজ্জ্বলতা কতটা, সেটা কোন এককে প্রকাশ করা হয়? লাক্স। লাক্সের শর্ট ফর্মকে কিভাবে করা হয়? ছোট হাতের এল, ছোট হাতের এক্স, ঠিক আছে, এলএক্স বা লাক্স দ্বারা প্রকাশ করা হয়। আলোর দীপ্তি প্রবাহের প্রাবল্য বা ঔজ্জ্বল্য লুমেন এককে প্রকাশ করা হয়। তাহলে আমরা দুটো এককের নাম জানলাম, একটা হচ্ছে আলোর পরিমাণ বা প্রাবল্য, যেটা লাক্স এককে প্রকাশ করা হয়, আর আলোর দীপ্তির প্রবাহের উজ্জ্বলতা, সেটা লুমেন এককে প্রকাশ করা হয়। লুমেন একক হচ্ছে ছোট হাতের এল আর ছোট হাতের এম। এই লাক্স আর লুমেন ব্যাপারটা কিরকম, যদি আমি না জানি তাহলে বুঝতে পারবো না। অর্থাৎ আসছি, পুরো শুনে নাও একদম, আমার মাঝখানে কেউ প্রশ্ন করবে না। হ্যাঁ, এটা তো সবাইকে বলি, আগেও বলে রেখেছিলাম যে মাঝখানে কেউ প্রশ্ন করবে না। আমার পুরো কথা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে যেখানে শেষ হয়ে যাবে, তার মধ্যে তোমার যে মনে কোশ্চেনটা জাগতে যাবে তার মধ্যে উত্তর পেয়ে যাবে। সেই এন্ডিং পয়েন্টে গিয়েও যদি ডাউট থাকে যে হ্যাঁ আমার কোশ্চেনটা মনে হচ্ছে পাচ্ছি না, তখন প্রশ্ন করবে, কারণ আমি তো জানি কোথায় কি প্রশ্ন করবে, তার মধ্যে আমার ডেটা এখানে আছে দেওয়া, ঠিক আছে। তাহলে কি বললাম? আলোর পরিমাণ বা প্রাবল্য লাক্স এককে প্রকাশ করা হয়, আর আলোর দীপ্তি প্রবাহের প্রাবল্য বা ঔজ্জ্বল্য লুমেন এককে প্রকাশ করা হয়। তাহলে এখন এই লাক্স আর লুমেন ব্যাপারটা কি জিনিস? যেমন 1 কিলোগ্রাম আর 1 গ্রামের মধ্যে পার্থক্য আছে তো, 1 কিলোগ্রাম আর 1 গ্রামের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য বা কি সম্পর্ক? না 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম, বা 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তেমনি 1 লাখ সমান 1 লুমেন পার মিটার স্কোয়ার। কি বললাম? 1 লাখ সমান 1 লুমেন পার মিটার স্কোয়ার, মানে 1 লুমেন প্রতি বর্গ মিটার। 1 লাখ সমান 1 লুমেন প্রতি বর্গ মিটার। যেমন আমরা কোনো যখন গতিবেগ নির্ণয় করি বা কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি, এই যে প্রতি বর্গ মিটার বলছি, আরো একটু ব্যাপারটা পরিষ্কার করে বললে বুঝতে হবে। অর্থাৎ 1 বর্গ মিটার জায়গার উপর, 1 বর্গ মিটার জায়গার উপর যদি 1 লুমেন আলো পড়ে, 1 বর্গ মিটার মানে 1 ফুট বাই 1 ফুট জায়গার উপর যদি 1 লুমেন আলো পড়ে, তাহলে সেই আলোর প্রাবল্য হবে 1 লাক্স। 1 বর্গ মিটার বা 1 ফুট বাই 1 ফুট সেই জায়গার উপর 1 লুমেন যদি আলো পড়ে, তাহলে বলা হবে তার ঔজ্জ্বল্যের পরিমাণ হচ্ছে 1 লাক্স। বুঝতে পারছি না? পারনি বলো। 1 বর্গ মিটার জায়গার উপর যদি 1 লুমেন আলো পড়ে, 1 বর্গ মিটার জায়গার উপর যদি 1 লুমেন আলো পড়ে, তাহলে সেই আলোর প্রাবল্য হবে 1 লাক্স। 1 লাখ সমান 1 লুমেন প্রতি বর্গ মিটার বা পার মিটার স্কোয়ার। মনে থাকবে? তাহলে 1 লাখ সমান কত লুমেন? 1 লুমেন। হ্যাঁ, এককটা তো বলতে হবে। যেমন ধরো তুমি একটা কারোর বেগ বললে 5, এবার 5টা কিমি পার ঘন্টা, না মিটার পার সেকেন্ড, নাকি মাইল প্রতি সেকেন্ড, নাকি মাইল প্রতি ঘন্টা, সেই এককটা যদি না বলো তাহলে কিন্তু হবে না। অর্থাৎ 1 লাখ সমান 1 লুমেন প্রতি বর্গ মিটার বা পার চিহ্ন মানে স্ল্যাশ চিহ্ন দিয়ে মিটার স্কোয়ার। 1 লাখ সমান তাহলে কত? 1 লুমেন প্রতি বর্গ মিটার, মানে প্রতি বর্গ মিটারে 1 লুমেন। প্রতি বর্গ মিটারে 1 লুমেন আলো পড়েছে, মানে সেটা হচ্ছে 1 লাখ আলোর পরিমাণ। বুঝে গেছে? তাহলে আলোর পরিমাণটা বোঝা গেল। এবার লুমেনের পরিমাণটা কি কিছুটা বোঝা যাচ্ছে যে লুমেন জিনিসটা কি? 1 ফুট বাই 1 ফুট জায়গার মধ্যে কি বললাম, 1 বর্গ মিটার জায়গাতে যত লুমেন আলো পড়লো, যত লুমেন আলো পড়লো সেটা হচ্ছে 1 লাক্স। তাহলে যত লুমেন পড়লো, এই লুমেন জিনিসটা কি সেটা জানতে হবে। আসছি আরো। অর্থাৎ লুমেন দ্বারা বোঝায় কোনো আলো উৎস থেকে নির্গত হয়ে কতটা উজ্জ্বলের সাথে চারিদিকে নির্গত হয়। কি বললাম? লুমেন দ্বারা বোঝায় কোনো আলো উৎস থেকে নির্গত হয়ে কতটা উজ্জ্বলের সাথে চারিদিকে নির্গত হয়। কি বুঝলে? কিছু বুঝতে পারলে না? লুমেন দ্বারা বোঝাচ্ছে কোনো আলো কোনো একটা উৎস থেকে, মনে করো একটা বাল্ব থেকে আলোটা ছড়িয়ে পড়ছে, বা সূর্য থেকে আলোটা ছড়িয়ে পড়ছে, বা মোমবাতি থেকে আলোটা ছড়িয়ে পড়ছে। এই যে ছড়িয়ে পড়ছে, সেই ছড়িয়ে পড়ার ফলে কতটা উজ্জ্বলের সাথে চারিদিকে
নির্গত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে লুমেন। অর্থাৎ তুমি একটা 5 ওয়াটের লাইট জ্বালালে আর একটা 500 ওয়াটের লাইট জ্বালালে, কার লুমেন পাওয়ার বেশি? তাহলে উজ্জ্বলের ব্যাপারটা বোঝা যাচ্ছে, উজ্জ্বলের সাথে এই তোমার লুমেনের সম্পর্ক বোঝা গেল। এবং লাক্স দ্বারা বোঝায় যে আলো কোনো তলে 1 লুমেন শক্তিতে আপতিত হলে তলটি কতটা আলোকিত করে। অর্থাৎ লাক্স দ্বারা কি বোঝাচ্ছে, কোনো জায়গায় পড়ার ফলে সেটা কতটা আলোকিত হবে সেটা বোঝাচ্ছে লাক্স দ্বারা। আর লুমেন দ্বারা কি বোঝাচ্ছে, কতটা আলোর চকচকে ভাবটা, উজ্জ্বল ভাবটা হবে। তাহলে লাক্স আর লুমেনের মধ্যে পার্থক্য বোঝা গেল। আলোর উৎসের দীপ্তি প্রাবল্যের পরিমাণ এর একক হচ্ছে ক্যান্ডেলা বা সিডি। আলোর উৎসের দীপ্তি প্রাবল্যের পরিমাণের একক হচ্ছে ক্যান্ডেলা বা সিডি। ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা কি কি শিখলাম? লাক্স শিখলাম, লুমেন শিখলাম, প্রাবল্য বা পরিমাণের পরিমাণ শিখছি, আর দীপ্তি প্রাবল্যের পরিমাণের একটা প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে, তাই তো? আরো আসছি। সূর্যের আলোর মধ্যে 7টা রং থাকে। সূর্যের আলোর মধ্যে 7টা রং থাকে। যেসব রশ্মির বা আলোর কম্পাঙ্ক লাল আলোর তুলনায় কম এবং বেগুনি আলোর থেকে বেশি তাদেরকে বলা হয় অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে। অর্থাৎ অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে কাকে বলা হয়? সূর্যের মধ্যে যে রংগুলো থাকে, যে 7টা রং থাকে, সেই আলোগুলোর মধ্যে যার কম্পাঙ্ক লাল আলোর থেকে কম কিন্তু বেগুনি আলোর থেকে বেশি, তাই বেগুনি আলোর থেকে বেশি বলে একে বলা হয় অতি বেগুনি রশ্মি। অতি অহংকারী, অতি অ্যাটিটিউডটা যদিও ইংলিশ কথা, ঠিক আছে। আরো অতি দিয়ে কি করা যায়? প্রেফিক্সে অতি রাখলে তারপরে কি দেওয়া যায়? সাফিক্স। অতি চালাক, অতি চালাকের গলায় দড়ি, কথা দিয়ে আছে, ঠিক আছে। তো এই অতি বেগুনি রশ্মি মানে যে আলোর কম্পাঙ্ক বেগুনি আলোর থেকে বেশি তাকে বলা হয় অতি বেগুনি রশ্মি। কিন্তু তার ক্ষেত্রে একটা কন্ডিশন কি আছে? লাল আলোর থেকে কম্পাঙ্ক কম হতে হবে। তাহলে আল্ট্রাভায়োলেট রে আমরা প্রত্যেক সময় শুনেছি যে আল্ট্রাভায়োলেট রে কি, জিনিসটা কি, মানে কোন আলোটাকে বলে ইত্যাদি শুনেছি, কিন্তু আল্ট্রাভায়োলেট রে কি আমরা কি কোনদিন শুনেছি? শুনিনি আজ পর্যন্ত। কেউ শুনেছো? কেউ শোনোনি? তুমি তো সায়েন্স নিয়ে পড়েছো, তুমি শুনেছো? তুমি শোনোনি বলছো। যাই হোক, তাহলে পড়ার, হ্যাঁ, যেটুকু শুধু আমাদের ওই কোশ্চেনের পরীক্ষায় আসবে, সিলেবাসে যেটুকু আছে সেটুকুই আমার জানা আছে। কিন্তু এখানে যেটা পড়ছি দেখো তুমি ভালো করে, এই এতক্ষণ যেটা পড়লাম তার মধ্যে হয়তো হার্ডলি 10টা 12টা কোশ্চেন হবে, কিন্তু যখন বোঝাচ্ছি বা আমি পড়ছি তখন কতটা ডিপলি পড়ছি বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি এইভাবে পড়ো তোমার কিন্তু কোনোদিনই কোনো প্রশ্ন এখান থেকে এলে তুমি আটকাতে পারবে না কেউ। তাহলে অতিবেগুনি রশ্মি কাকে বলা হয় না? যে আলোর কম্পাঙ্ক লালের থেকে কম কিন্তু বেগুনির থেকে বেশি, সেই রশ্মিটাকে বলা হয় অতিবেগুনি রশ্মি। ইংরেজিতে কি বলা হয়? আল্ট্রাভায়োলেট রে। বুঝে গেছে? আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন ছিল দীপ্তি প্রাবল্য। দীপ্তি প্রাবল্য মানে কি? ওই উজ্জ্বলের পরিমাণটা। দীপ্তি প্রাবল্য মানে দীপ্তি কথা আমরা বলি না, উজ্জ্বলটাকে, ঠিক আছে, লুমিনিসিটিটাকে বোঝাচ্ছে। তাহলে লাক্স কি, লুমেন কি? আচ্ছা, এবার যদি প্রশ্ন করি আমি যে আলোর পরিমাণ বা প্রাবল্যের একক কি? দেখো এরই মধ্যে ভুলে গেছো, মানে সবাই বলতে পারছো না, 2-4 জন বলছো। আগেরগুলো যেমন সবাই একসাথে বলছে, তারপর সবারই একদম রেডি অবস্থায়। এখান থেকে বোঝা যায় যে কার কতটুকু মেমোরি পাওয়ার আছে। আলোর পরিমাণ বা প্রাবল্যের একক হচ্ছে লাক্স, এলএক্স। আর দীপ্তি প্রবাহের প্রাবল্যের পরিমাণ হচ্ছে লুমেন। লাক্স কি আর লুমেন কি? আমি একটা ঘটনা বলে দিচ্ছি, কোনটা কি বলবে। কোন আলো উৎস থেকে নির্গত হয়ে কতটা উজ্জ্বলের সাথে চারদিকে ছড়িয়ে পড়বে, এটা কি? কতটা উজ্জ্বলের সাথে ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে লাক্স। আর কোন তলে লাক্স দ্বারা কি বললাম, হেঁটে গেল এটার জন্য। কোন আলো উৎস থেকে নির্গত হয়ে, ও তুমি আসছো বারবার, আচ্ছা একবার ছেড়ে দাও, একবার ছেড়ে দাও, একবার ছেড়ে দাও, একবার ছেড়ে দাও, ছেড়ে দাও, একবার ছেড়ে দাও। হ্যাঁ, তোমাকে জেনে ব্যাখ্যা দিয়েছিলাম। কয় তাহলে আলো উৎস থেকে কতটা পরিমাণ নির্গত হচ্ছে, এটা কি?
এটা লুমেন। আলো উৎস থেকে কতটা নির্গত হচ্ছে এটা হচ্ছে লুমেন। আর কতটা, শোনো, লুমেন দ্বারা বোঝায় কোনো আলো উৎস থেকে নির্গত হয়ে কতটা উজ্জ্বলের সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর লাক্স দ্বারা বোঝায় যে আলো কোনো তলে 1 লুমেন শক্তিতে আপতিত হলে তলটা কতটা আলোকিত করে। একটু একটু বারবার পড়ে নেবে, মানে 2 বা 3 বার পড়ে নেবে, পরিষ্কার যাবে। আমি আবার ছোট্ট করে বলছি, কোনো উৎস থেকে আলো নির্গত হয়ে কতটা উজ্জ্বলের সাথে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে লুমেন। আর কোনো তলে পড়ার পরে কতটা সেই তলটা আলোকিত হচ্ছে এটা হচ্ছে তোমার লাক্স। তাহলে কতটা উজ্জ্বলের সাথে লুমেন, কতটা আলোকিত করে তলটা লুমেন, এই লাক্স। ঠিক আছে, এই লুমেন আর লাক্সটা বোঝা গেল? আর বলবে না তো? তাহলে তলটা কতটা আলোকিত করছে লাক্স, কতটা উজ্জ্বলের সাথে করছে লুমেন। 1 লাক্স সমান কত লুমেন? 1 লুমেন প্রতি বর্গ মিটার বা 1 লুমেন পার মিটার স্কয়ার। 1 লাক্স সমান 1 লুমেন পার মিটার স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, অতিবেগুনি রশ্মি হতে গেলে কোন আলোর থেকে কম্পাঙ্ক বেশি হতে হবে, কোন আলোর থেকে কম হতে হবে? রাগ হয়ে গেছে। বলো, ভালো লাগছে? মানে বুঝতে পারছো সৌভিক? বাকিরা কি বলো, ভালো লাগছে? চারদিকে ক্যামেরা যাচ্ছে সে বলো। মমিতা বুঝতে পারছো? বোঝানো ভালো লাগছে? পীযুষ, অর্ণ, টিনা, প্রিয়া, বিদিশা, প্রীতি বলো। প্রীতি তো সায়েন্সের স্টুডেন্ট, তোমার কেমন লাগছে বলো? বোরিং লাগছে না তো? আর জিনিস পরিষ্কার তো? আচ্ছা, এবার হচ্ছে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়তে পারে তাকে বলা হয় সমসত্ব মাধ্যম। কি বললাম? যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়তে পারে তাকে বলা হয় সমসত্ব মাধ্যম। যেমন বায়ু, সবই কিন্তু পরিষ্কার বা স্বচ্ছ। হ্যাঁ, তুমি তো দিয়ে রেখেছো, ছিটকিনি দিয়ে রেখেছো। ছিটকিনিটা খোলো, ছিটকিনিটা খোলো আগে, ছিটকিনিটা খোলো। এই ছিটকিনিটা খুলে দাও তো, একবার ছিটকিনিটা খুলে দাও। এদিকে আসো, এদিকে আসো, আসো 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 আসো, একবারটি আসো, একবারটি আসো। কখন থেকে যাচ্ছো? আমি শুনতেই পাচ্ছিলাম না, দরজাটা বন্ধ ছিল বলে। ওখানে কে দেখা যাচ্ছে? এটা কে? আচ্ছা, এই ওই দেখো বদ্দি ফোনে বেরিয়ে গেছে, ওই দেখো বদ্দি, এই দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, আবার তবে যাও 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 বাবা। অর্থাৎ সমসত্ব মাধ্যমে আলো সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়তে পারে, সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়তে পারে। তাই তো সূর্যের আলো পরিষ্কারভাবে আমাদের আসতে পারে। কিন্তু এই মাধ্যমটা পরিষ্কার হলে তবে এটা সমসত্ব মাধ্যম। অর্থাৎ বায়ু বা তোমার কাঁচ বা স্বচ্ছ জল সবই পরিষ্কার হতে হবে, তবে সেটা সমসত্ব মাধ্যম। ঠিক আছে। এবার এই সমসত্ব মাধ্যমে যদি জায়গাটা পরিষ্কার না হয়ে কুয়াশা থাকতো তাহলে কিন্তু আর সমসত্ব মাধ্যম হবে না। মানে আমরা যখন কোথাও নর্থ বেঙ্গল বা কোনো জায়গায় পাহাড় দেখতে যাই, সেই পাহাড়, দূরের পাহাড়টাকে বা পর্বতটাকে দেখতে গেলে মাধ্যমটা কিরকম হতে হবে? যতটা সমসত্ব মাধ্যম হবে, মানে যতটা স্বচ্ছ হবে, তত জিনিসটাকে পরিষ্কারভাবে দেখতে পারবো। অর্থাৎ যেখানে পরিষ্কার মাধ্যম থাকবে, মানে স্বচ্ছ থাকবে, সেটাকেই বলা হয় সমসত্ব মাধ্যম। ঠিক আছে। যেমন স্বচ্ছ বায়ু, মানে পরিষ্কার বায়ু, বায়ুর সাথে যেমন ঝড় হচ্ছে, প্রচুর ধূলিকণা মিশে আছে,
সেটা আর সমসত্ব মাধ্যম হলো না। কোনো কাঁচ, স্বচ্ছ কাঁচ, এদিক থেকে ওদিক তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমসত্ব মাধ্যম। স্বচ্ছ জল, যে জলটার মাধ্যমে তুমি এদিক থেকে ওদিক দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সমসত্ব মাধ্যম। কিন্তু যেটা ঘোলাটে, যেটা ঘষা, যেটা ধুলো মিশে আছে বায়ু, সেটা কিন্তু সমসত্ব মাধ্যম হবে না। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে না, তাকে বলা হচ্ছে অসমসত্ব মাধ্যম। মানে সমসত্ব মাধ্যমে ঠিক বিপরীতটা। যেমন অস্বচ্ছ বায়ু, ঘষা কাঁচ, অস্বচ্ছ জল, কুয়াশা, ধোঁয়া, দুধ বা কোনো রঙিন জল, এগুলো সবই কিসের উদাহরণ? অসমসত্ব মাধ্যমের উদাহরণ। পরীক্ষায় বললো যে দুধ, জল, আলো, না, দুধ, জল, কুয়াশা, ধোঁয়া, এটার মধ্যে কোনটা সমসত্ব মাধ্যম? আমাকে বলো জিনিয়া। ঠিক বলেছে, কারণ জল পরিষ্কার, যেটা পরিষ্কার সেটাই হচ্ছে সমসত্ব মাধ্যম, আর যেটা পরিষ্কার নয় সেটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যমকে ইংরেজিতে কি বলা হয়? হোমোজেনিয়াস মিডিয়াম। আর অসমসত্ব মাধ্যমকে ইংরেজিতে কি বলা হয়? হেটেরোজেনিয়াস মিডিয়াম। ঠিক আছে, এখানে সব লেখা আছে, তোমরা পরে নোট করে নেবে। এরপরে হচ্ছে আলোর ঋজুরেখ গতি বা রেক্টিলাইনার প্রপাগেশন অফ লাইট। তাহলে আলোর ঋজুরেখ গতিটা কি? ঋজুরেখ গতি শুনেছো কোনদিন? এগুলো কিন্তু পড়নি তোমাদের 10 বই। অ্যাকচুয়ালি ঋজুরেখ গতিটা মনে হয় সেইভাবে নেই। তোমাদের শুরুটাই হচ্ছে মানে প্রতিফলন দিয়ে শুরু হয়েছে না? হ্যাঁ, ওই প্রতিফলন ওখান থেকে শুরু হবে, মানে আলো পড়ছে। তারপর এই যে আলো পড়ার আগে আলোর যে অরিজিন, আলোর যে উৎস, আলো কি, সেই ধর্মটাই যদি তুমি না পড়তে পারো, তাহলে তুমি বুঝতে পারবে না। একটা মানুষ জন্মের পর অনেক কিছু করতে পারে, কিন্তু জন্মটা কি করে হলো তার যদি হিস্ট্রি না জানি, আলোর যদি এই হিস্ট্রিটা না জানি, তারপরে আমি প্রতিফলন জেনে শুধুমাত্র ওই আর্টিফিশিয়াল দিকটা জানতে পারবো, এরকম একটা ব্যাপার। আলোর ঋজুরেখ গতি বা রেক্টিলাইনার প্রপাগেশন অফ লাইট। সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলোকরশ্মির সরল রৈখিক চলাকে বলা হয় আলোর ঋজুরেখ গতি। কি বললাম? সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলোকরশ্মির সরল রৈখিক চলাকে বলা হয় আলোর ঋজুরেখ গতি। অর্থাৎ সরল রৈখিক পথে যাবে, কোনো বেঁকে বেঁকে যাবে না, বা অ্যাঙ্গেল ওয়াইজ কোনাকুনি যাবে না, সরল রৈখিক পথ যাবে। সরল রৈখিক শব্দটা সবার শোনা। এই সরল রৈখিক পথে যদি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যম দিয়ে যায়, তখন বলা হবে সেই গতিটাকে ঋজুরেখ গতি। যেমন সূর্যের আলো জানালা দিয়ে ঢোকে, জানালাটা যদি তুমি একটুখানি খুলে রাখো, দেখবে যেটুকু ও সোজাসুজি আসতে পারবে সেটুকুই আসবে, আদারওয়াইজ আসবে না। এই ঘটনাটা ঘটে আলোর ঋজুরেখ গতির জন্য বা রেক্টিলাইনার প্রপাগেশনের জন্য, লাইটের রেক্টিলাইনার প্রপাগেশনের জন্য। অর্থাৎ জানলা তুমি যদি পুরো খুলে রাখো, তাহলে যতটা আলো আসার দেখবে সোজাভাবে আসছে। যদি খানিকটা বা আংশিক খুলে রাখো, দেখবে আংশিক আলো আসছে, কিন্তু যেটা আসছে সোজাসুজি আসবে, বেঁকে আসবে না। এবার কোনো জায়গায় পড়ে সেটা অন্য জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে আলোর পরের চ্যাপ্টার, প্রতিফলন, প্রতিসরণ, সেগুলো পরের জায়গা। কিন্তু যে সোজাসুজি এসে কোনো তলে পড়ছে, এই সোজাসুজি আসাটাকে বলা হচ্ছে আলোর ঋজুরেখ গতির জন্য সে সরল রৈখিক পথে আসছে। বুঝে গেছে? এছাড়াও টর্চের আলো সামনে সোজা পথে এগিয়ে যাওয়া, টর্চের আলো মারছে, ও কোনোদিন দেখাভাবে যায়? যেমন ফুটবলে কেউ শট মারলো, এরকম গোল করে গিয়ে গোলে ঢুকে পড়লো। কিন্তু টর্চের আলো কোনোদিন এরকম গোলভাবে হয় না, বা কোনো লেজারের আলো ও কিন্তু স্ট্রেট লাইনে যাবে। এইগুলো সব ঘটনা হচ্ছে আলোর ঋজুরেখ গতির মাধ্যমে। 3 নম্বর হচ্ছে কোনো বস্তুর ছায়া তৈরি হওয়া, এটাও কিন্তু ঋজুরেখ গতির জন্যই হয়। অর্থাৎ টর্চের মাধ্যমে তুমি একটা কোনো জায়গায় আলো মেরেছো, কোনো একটা মানুষের সামনে, তাহলে মানুষের চারপাশে দেখবে আলো পড়ছে, কিন্তু ওই আলোটা সরলরৈখিক পথে যেখানে বাধা পাচ্ছে, তার ফলে পিছনে যে ছায়াটা তৈরি হচ্ছে, এইটাও কিন্তু ঋজুরেখ গতির জন্যই হচ্ছে। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু এরকম ঘটনা দেবে, দিয়ে বলবে এর মধ্যে কোনটা ঋজুরেখ গতি। তুমি কিন্তু যদি এই কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তোমার মানে ক্ষমতা নেই তুমি এসে উত্তর করবে। বুঝতে পারছো? আরো একটা বলছি, ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতি, মানে ক্যামেরায় যে এটা হচ্ছে, ছবিটা ওই হচ্ছে, যে ইমেজ সেন্সরে পড়ে যে ছবিটা হচ্ছে, সেটাও তো কোনো একটা আলো এসে ওখানে ধাক্কা মারছে। আগেকার সময় যে ক্যামেরাগুলো ছিল, দেখবে একটা আলো জ্বলতো, চকত করে একটা আলো জ্বলতো না, ওই ইমেজ সেন্সরে আলোটা ধাক্কা মারতো, সেই ধাক্কা মারার ফলে সেখানে একটা প্রতিকৃতি তৈরি হতো, যার ফলে আমরা ছবি দেখতে পেতাম।
এখন সেখানে কি হয়ে গেছে, ডিজিটাল ক্যামেরা। এখন সেখানে ডিজিটাল ক্যামেরা আছে। আমি পরে আসছি, তুমি চলে যাও, আমি এখন পড়ি আঙুলে লেগে যাবে, চলে যাও। তাহলে ক্যামেরা যে প্রতিকৃতি তৈরি হচ্ছে, এটাও কিসের জন্য হচ্ছে, আলোর ঋজুরেখা গতি। তুমি যখন সিএইচএসএল বা সিজিএল পরীক্ষা দিতে যাবে, সেখানে তো বাংলা থাকবে না, তখন সেখানে কি হয়ে যাবে, রেক্টাইলার প্রপাগেশন অফ লাইট। ঠিক আছে, সেটা টর্চ লাইট হতে পারে, সেখানে টর্চ লাইটের ফলে ছায়া হতে পারে, সেটা ক্যামেরার ওই ইমেজ সেন্সর হতে পারে, বা তোমার সূর্যের যে আলো আছে সেটাও হতে পারে। এগুলো সবই কিন্তু আলোর ঋজুরেখা গতির উদাহরণ। বুঝে গেছে? আচ্ছা মাম্মা, তুমি আসবে এখানে? আসবে না তো? তাহলে চলে যাও, একটু পড়ে নি। হ্যাঁ, এখন আসতে হবে, একটু আমি পরে আসবি। দাও, হ্যাঁ, তাহলে এখানে চুপচাপ বসবে, বসবে চুপচাপ। তুমি আসবেও না আর যাবেও না, যা বুঝতে পারছি আমি। চলো, এখানে দরজা খুললে হবে না। তাহলে আলোর ঋজুরেখা গতিটা বোঝা গেছে? অভিজিৎ বুঝতে পেরেছিস? রনি বুঝতে পেরেছিস? বল, ঋজুরেখা গতির একটা উদাহরণ বল। টর্চের আলো। টর্চের আলো, আর কি? আর জানলা দিয়ে সূর্যের আলোর প্রবেশ। সূর্যের আলোর প্রবেশ। প্রিয়া বলো, ও যে দুটো বললো সেটা ছাড়া আর কি? টিনা বলো, প্রেরণা বলো। যতটা তুমি মন থেকে চাইবে ততটা তুমি সুন্দরভাবে উত্তর দিতে পারবে, যতটা তুমি কম মন থেকে চাইবে ততটা তোমার মধ্যে থেকে কম বেরোবে। বুঝতে পেরেছো? তোমার পাশেই বসেছে, সে পরিষ্কার করে উত্তর দিচ্ছে, তুমি কিন্তু দিতে পারছো না। তার মানে কোন জায়গায় তোমার সমস্যা হচ্ছে, এটা কিন্তু সবার ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। জিনিয়া বলো, সূর্যের আলো রাস্তার উপর পড়েছে, এটা ঋজুরেখা গতি হবে না? হবে না? হবে না? কেন হবে না? অন্য বলো, হবে না? হবে না? হবে। কেন হবে? আলোটা সরলরৈখিক পথে এসে সমসপ্ত মাধ্যম দিয়ে এসে পড়ছেই হবে, ছড়িয়ে পড়াটা না। কি বললাম? আলো কোনো সরলরৈখিক পথে যদি সমসত্ব এবং স্বচ্ছ মাধ্যম দিয়ে এসে কোনো জায়গায় পড়ে, এই যে এলো, এইটাকে বলা হয় সরল এই ঋজুরেখা গতি বা রেক্টাইলার প্রপাগেশন অফ লাইট। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে আলোকের পথে সৃষ্ট বাধার ফলে যে ছায়া তৈরি হয়। আলোকের পথে সৃষ্ট বাধার ফলে যে ছায়া সৃষ্টি হয়, সেই ছায়াটা দু ধরনের হয়। একটা হচ্ছে গাঢ় অন্ধকার ছায়া, আর একটা হচ্ছে আংশিক ছায়া। ছায়া তো দু ধরনের হয়। কোনো জায়গায় যদি আমি একটা মানুষের সামনে লাইট মারি, তাহলে মানুষের পিছনটাই হবে গাঢ় ছায়া, আর মানুষের ওই গাঢ় ছায়াটার আশপাশে হবে হালকা আংশিক ছায়া। এই গাঢ় ছায়াটাকে বলা হয় প্রচ্ছায়া। গাঢ় ছায়াটাকে কি বলে? প্রচ্ছায়া, বা ইংরেজিতে বলে আম্ব্রা। আর আংশিক ছায়াটাকে বলা হয় উপচ্ছায়া। আংশিক ছায়াটাকে কি বলা হয়? পেনুম্ব্রা। আম্ব্রা আর পেনুম্ব্রা, প্রচ্ছায়া আর উপচ্ছায়া। যেটা গাঢ় ছায়া বা গাঢ় অন্ধকার সেটা হচ্ছে প্রচ্ছায়া, আর যেটা হচ্ছে আংশিক অন্ধকার বা আংশিক আলো সেটা হচ্ছে উপচ্ছায়া। ঠিক আছে? তাহলে টর্চের আলোর বাধার ফলে সৃষ্ট গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলবো? প্রচ্ছায়া। আর যদি সেই প্রচ্ছায়ার আশপাশের অঞ্চলটাকে কি বলবো? উপচ্ছায়া। আমরা কি? আর পেনুম্ব্রা আমরা কি? উপচ্ছায়া। বুঝে গেছে? এরপর হচ্ছে আলোর রশ্মিগুচ্ছ। আলো তো কোনো একটা রশ্মি যায় না, আলোর একাধিক রশ্মি যাচ্ছে। অর্থাৎ আলোর ক্ষেত্রে রশ্মি যখনই বলবো, আলোক রশ্মি না বলে আলোক রশ্মিগুচ্ছ বললে শুনতে একটু বেশি ভালো লাগবে, কারণ অনেক রশ্মি যাচ্ছে। এই আলোর রশ্মিগুচ্ছ তিন ধরনের হয়। আলোর রশ্মিগুচ্ছ কত ধরনের হয়? তিন ধরনের। কি কি হয়? একটা হচ্ছে, সবার ফার্স্ট হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ। আলোর রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল ভাবে যাবে, অর্থাৎ কোনো রশ্মি, মানে একাধিক রশ্মি আছে, কোনো রশ্মি একে অপরকে টাচ করবে না, প্যারালাল যাবে।
প্যারালাল বিম বলা হয়, প্যারালাল রেজ অফ লাইট বলা হয়। বিম যেমন গাড়ি চালানোর সময় দেখবে হাই বিম লো বিমের ব্যাপার থাকে, গাড়ি আলোটা কিছুটা কাছে পড়ে, গাড়ি আলোটা দূরে পড়ে, এরকম ব্যাপার থাকে না? যেমন সিটি এলাকায় বা কোনো গ্রামীণ এলাকা বা সিটি এলাকা বা কোনো যেখানে জনবহুল এলাকা, সেই সমস্ত জায়গায় হাই বিম বা দূরের লাইট মারতে নেই। কেন? লোকের চোখে পড়বে, সেখানে নিচের দিকে কাছে মারতে হয়। এগুলো গাড়ি চালানোর রুলসের মধ্যে পড়ে এগুলো। তাহলে আলোর যে রশ্মি তার ভাগ কটা? তিনটি। প্রথমটা কি বললাম? সমান্তরাল রশ্মিগুচ্ছ বা প্যারালাল রেজ অফ লাইট বা প্যারালাল বিমও বলা হয়। 2 নম্বর হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। 2 নম্বর কি বললাম? অভিসারী রশ্মিগুচ্ছ, অর্থাৎ কনভার্জেন্ট বিম অফ লাইট বা কনভার্জেন্ট রেজ অফ লাইট, অভিসারী। আর 3 নম্বর হচ্ছে অপসারী বা ডাইভার্জেন্ট রেজ অফ লাইট বা ডাইভার্জেন্ট বিম। ঠিক আছে, এবার এই তিনটে কিরকম দেখো। প্যারালাল বিম বা সমান্তরাল রশ্মিগুচ্ছ সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছানো, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাচ্ছে, প্যারালালি আসছে, মাঝখানে কোথাও ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, গেলে আলো পৃথিবীতে আসতো না, অর্থাৎ সোজাসুজি একদম প্যারালাল যাচ্ছে সমান্তরাল ভাবে, তাই এটা সমান্তরাল রশ্মিগুচ্ছ। বুঝে গেছে? এইপরে হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ বা কনভার্জেন্ট বিম বা কনভার্জেন্ট রেজ অফ লাইট। উত্তর লেন্স দিয়ে সূর্যের আলো কোনো কাগজে ফেললে সব রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে মিলিত হয়, তাই তো? অনেকটা আলো আসে, কিন্তু ওই উত্তর লেন্সের মাধ্যমে কোনো একটা বিন্দুতে আমি মেলাচ্ছি, তখন এটা কিসের উদাহরণ হয়ে যাবে? অভিসারী বা কনভার্জেন্ট বিম বা কনভার্জেন্ট রে অফ লাইট। কনভার্জেন্ট আর প্যারালাল দুটো বললাম। সমান্তরাল মানে ইংরেজিতে কি বলবো? প্যারালাল। আর অভিসারী মানে কি? কনভার্জেন্ট। ঠিক আছে। আর একটা হচ্ছে অপসারী বা ডাইভার্জেন্ট, মানে অপসারিত হবে। কি বললাম? অপসারিত হবে, মানে অপসারণ হবে কোনো জায়গা থেকে, সেটাকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ বা ডাইভার্জেন্ট। যেমন টর্চ, বাল্ব ইত্যাদি থেকে যে আলো বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, টর্চ, বাল্ব, মোমবাতি, এখান থেকে আলো বের হয়ে চারিদিকে যে ছড়িয়ে পড়ে, এটাকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ বা ডাইভার্জেন্ট বিম বা ডাইভার্জেন্ট রেজ অফ লাইট। বুঝে গেছে? তাহলে আলোর রশ্মিগুচ্ছ কত ধরনের হয়? 3 ধরনের। 1 নম্বর কি? সমান্তরাল, প্যারালাল। 2 নম্বর হচ্ছে অভিসারী, কনভার্জেন্ট। আর 3 নম্বর হচ্ছে অপসারী বা ডাইভার্জেন্ট। বুঝে গেছে? 3 ধরনের আলো। শেষ আজকের পড়া। খুব অল্প সময়ে পড়লাম, পরিষ্কারভাবে সব ধারণা পরিষ্কার। এবার বলো, যেটুকু পড়লাম সেটুকুর মধ্যে কারোর কোনো ডাউট বা কোনো রকম আছে কি কি বলে প্রশ্ন বা কোনো কিছু? এক এক করে বলো। সৌভিক, কিছু আছে? আমার কোনো প্রশ্ন নেই। সৌভিকের কোনো প্রশ্ন নেই। এবার এইটা ট্রান্সফার করতে থাকো, যার প্রশ্ন থাকো সেই করবে। কিছু বলো, কিছু কোনো প্রশ্ন আছে? না। পবিত্র না। পবিত্র পবিত্র না, প্রশ্ন নেই। কোনো প্রশ্ন নেই, মুখের সামনে দিয়ে বলবে। প্রশ্ন নেই। পরিষ্কার বুঝতে পেরেছো? পরিষ্কার হবে? হ্যাঁ 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 হ্যাঁ। আরে যে ভিডিওটা দেখবে সে কি বুঝবে তুমি কি বলছো? পরিষ্কার কমপ্লিট সেন্টেন্সে বলবে সবাই। হ্যাঁ, বুঝতে পেরেছি, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিছু প্রশ্ন নেই। আবার বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিছু প্রশ্ন নেই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিছু কোশ্চেন নেই। তোমার মুখ দেখা যাচ্ছে না, মুখ দেখো, দেখো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিছু কোশ্চেন নেই। আচ্ছা, কোশ্চেন দাও। এগুলো নতুন তো আগে পড়া হয় না, একটু পড়তে হবে, না হলে মানে বুঝতে পেরেছি, একবার করে রিভিশন না দিলে প্রবলেম হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে যেটুকু বোঝালাম সেই বোঝানোটা কি একদম পরিষ্কার? হ্যাঁ ওটা বুঝতে এবং পেরেছি। যা বুঝতে পেরেছো তার উপর কি কোনো ডাউট জায়গা তৈরি হয়েছে, সন্দেহ বা কোনো রকম প্রশ্ন মনে হচ্ছে যে এই যেটা বুঝতে পারলাম তার উপর কোনো প্রশ্ন? এখনো বুঝতে বোঝালাম না, ডাউট কিছু নেই, বোঝা গেছে তবে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি পড়া বুঝতে পেরেছি, আমি কোশ্চেন নেই কিছু। তোমার কি নাম? অর্ণ দাস, কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কলাছড়া। কলাছড়া? হ্যাঁ। কলাছড়া সরে সরে নিয়ে আসবে নাকি? পাঁচ মিনিট দাও। নিয়ে গেলে দেখা যাচ্ছে না দেখবে। হ্যাঁ, বুঝতে পেরেছি পড়া। কি বুঝতে পেরেছো? যতটা পড়ালেন। কি পড়ালাম? আলো। হ্যালো। আচ্ছা, পাঁচ মিনিট দাও। আর ক্যামেরাটা সোজা করে দিন, উল্টো উল্টো দেখে না আমার। যেদিকটা জালি জালি আছে সেটা সামনে। হ্যাঁ।
বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো একটু বলো? আপনি যেটা পড়ালেন আলোটা নিয়ে সব কিছু বুঝতে পেরেছি। তাহলে আমি তো বললাম কিভাবে পার্কে যেতে হয়, কিভাবে ঘুরতে হয়। ফার্স্ট জেনে দাও। হ্যাঁ, বেসিকটা বুঝতে পেরেছি আলো। অ্যাডভান্সটা বুঝতে পারলে না? অ্যাডভান্সটা কি বললাম? আপনি তো বললেন বেসিকটা পড়িয়েছেন। তাহলে অ্যাডভান্সটা কি হবে? জানেন হ্যাঁ, আজকে যেটা পড়ালাম আলোর একটা বেস জায়গা। মানে আমি আজকে আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসেরও আমার প্রশ্ন হচ্ছে সবারই ক্ষেত্রে যে আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসটা তুমি বুঝতে পেরেছো কিনা, এটা 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে সবকিছু ক্লিয়ার কিনা, মানে তোমার কোনো প্রশ্ন আছে কিনা, সেটা তুমি কমপ্লিট সেন্টেন্সে দাও। না, আমার কোনো প্রশ্ন নেই। না, আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ভালো লাগলো। তো হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনি যেইভাবে পড়িয়েছেন আমার পড়াটা মানে বুঝতে পেরেছি, আমার আর কোনো ডাউট নেই। আমার আগে ডাউট ছিল, কিন্তু না, আপনার বোঝানোর পর আমার আর কোনো ডাউট নেই। আরেকটা জিনিস বলো, যেটা তুমি আজকে পড়লে এর হ্যাঁ। আগে কোনোদিন পড়েছিলে, মানে এই ধরনের এইভাবে এতটা ডেপথে? না 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 স্যার, এতটা ডেপথে পড়িনি, এমনি উপর উপর দিয়ে খালি পড়ে চলে গেছিলাম। আর কিছু বলো এই সম্বন্ধে, মানে এই যে পড়াটা হলো এই সম্বন্ধে একটু ডিটেইলসে বললে কিভাবে কি বুঝবে? হ্যাঁ, ডিটেলস মানে হচ্ছে ওখানে যেমন আমি বইয়ে পড়েছিলাম, শুধু এককগুলো লুমেন, লাক্স, ক্যান্ডেল এরকম পড়িয়ে দিয়ে চলে গেছিলো, কিন্তু ওর ভেতরে লুমেন মানে কি, লাক্স মানে কি, ক্যান্ডেলা মানে কি, হ্যাঁ কোনটার কাজ কি, এটা দেওয়া ছিল না পরিষ্কারভাবে, আর বুঝতেও পারছিলাম না। যে কোশ্চেন যখন আসছিলো ভুলভালই অ্যান্সার করে ফেলছিলাম বুঝতে না পেরে। একদম একদম, এইটা কি সবথেকে বড় কথা, যে কোন জিনিসটা কি, তার কাজ কি, যদি আমরা না জানি, না বুঝতে পারি, তাহলে কোনোদিনই কোশ্চেনের অ্যান্সার করতে পারবো না সঠিকভাবে। হ্যাঁ একদম। হ্যাঁ এটা স্যার আজকের পড়ানোটা বুঝতে পেরেছি পুরোটাই। আজকে কোনটা বুঝতে পারবে আর বাকি দিনটা বুঝতে পারবে না স্যার, এই যে বিজ্ঞান নিয়ে যে একটা ভয় ছিল না, সেটা মানে যেন মনে হচ্ছে ঠিক আছে আলোটা। হ্যাঁ, যে ওইটাই যে আলো চ্যাপ্টারটা, আলো এইটা পড়তে হবে, আবার সেই অভিসরণ কি সব হয় বুঝতে পারি না। আজকে মানে বুঝতে পেরেছি ঠিকঠাক। একদম। তুমি থেকে দাও, এই দিক থেকে দাও। আলোর চ্যাপ্টারটা আমি খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। এদিকে বলো আমাদের পুরো বলো বলো। আমি এমনি সায়েন্স 9 10 বা ক্লাসে একাডেমিক তখনের থেকে এখন মানে বেশি বুঝতে পারছি। ওই যেমন প্রেরণা বললো যে লুমেন, ওই চ্যাপ্টার ক্যান্ডেলা, এগুলো আমিও পড়ে চলে গেছি ভিতরে, মানে ভিতরটা ভালোভাবে গভীরভাবে পড়া হয়নি, তাই জন্য বুঝতে প্রচণ্ড সমস্যা হতো। এখন ভালো বুঝতে পেরেছি। এমনি ভালো লাগছে, মানে হ্যাঁ ভালো লাগছে, না না বোরিং লাগছে না, এরকমভাবে পড়ালে মানে প্রচুরই ভালো হচ্ছে। ভালো হচ্ছে। আজকে ক্লাসটা যেমন হয়েছে মানে ভালোই লেগেছে। 10-এ যেমন পড়েছিলাম তার থেকে তো পুরোই ভিন্ন, আর গল্প ছলে বুঝেছেন তো, মানে পড়াতে পড়াতেই মুখস্থ হয়ে গেছে আজকে। একদম। আর গভীরতা? গভীরতা অনেক ডেপথে পড়িয়েছেন, মানে যা পড়েছি তার থেকে মানে অনেকটা ভেতরে, মানে সৃষ্টি কেমন হয়েছে, তারপরে কি জিনিসটা, সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছি। একদম একদম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। আমি তো একভাবে মানে আমি রিডিং পড়ে গেছিলাম, কিন্তু অতটা আমি গভীরতাভাবে ঢুকিনি, কিন্তু আপনি যেভাবে বুঝিয়ে বললেন আমার খুব ভালো লেগেছে। মানে কোনো বইয়ে যখন তুমি পড়বে, যে কোনো মার্কেটের যে কোনো বইয়ে যখন পড়বে, তখন যে পড়া, সেখানে তো অনেক ব্যাখ্যা, অনেক উদাহরণ, অনেক বিস্তারিতভাবে লেখা থাকে। সেই পড়ার সঙ্গে এইটা কেমন কি বুঝলে? ভালো লেগেছে আমার পড়াটা, কিন্তু ভালো লেগেছে? এটা শুধু ভালো লেগেছে কি? মানে এটা যেটা বলেছেন এটা সব কিছু একসাথে আছে, আমাদেরকে পড়তে হলে আলাদা আলাদা বই থেকে একটু এখান থেকে একটু ওখান থেকে নিয়ে সব কিছু ডিটেলসটা কালেক্ট করতে হতো, কিন্তু এখানে আমি যেটা পড়লাম ডেপথে পড়লাম, কিভাবে হয়েছে না হয়েছে সব কিছু এক জায়গাটায় পেয়ে গেছি। না হলে আমাদেরকে অন্য বই থেকেও কালেক্ট করে সব কিছু এক জায়গায় জড়ো করতে হতো। হ্যাঁ ভালো লেগেছে আজকে, খুব মানে খুব ইজি প্রসেসে বুঝতে পেরেছি। আর মানে বইতে আগেও পড়েছি, কিন্তু যেটা হয় যে মানে পড়ে শুধু চলে যাই, মানে বুঝতে পারি না অনেক কিছু, যেমন এককগুলো যে এত ডিটেলে আপনি বলছেন, মানে খালি মুখস্থ করে চলে যাই, কিন্তু বুঝতে পারতাম না, জাস্ট ভুলেও যেতাম। এখন অনেকটা মানে ক্লিয়ার লাগছে, বেশ ভালো লাগছে। এতটা ডিটেলসে আগে তো পড়িনি, আমি ছোটোবেলায় যেরকম পড়েছিলাম ওপর জাস্ট পড়ে চলে গেছি। আপনি আজকে এরকমভাবে বুঝিয়ে দিলেন, ভালো করে বুঝিয়ে গেছি, মানে মনেও থাকবে। আর গভীরতাটা কিরকম কি বুঝছো? মানে আগে যেমন অনেক details এ। একটা ভয় থাকতো, হ্যাঁ। নাম্বার উঠবে কিনা। আগে যে জীবন বিজ্ঞানে অনেক নাম্বার ওঠে, অনেকেরই জীবন বিজ্ঞানে অনেক নাম্বার ওঠে, কিন্তু মানে ফিজিক্স বা কেমিস্ট্রিতে ওঠে না। সেই জায়গাটা তোমার
আজকে ফিজিক্সের পড়া শুরু হলো, কেমন কি? ফিজিক্সের ছোটোবেলা থেকেই ভয় ছিল, মানে নাম্বার বেশি উঠতো না। তো আজকে আপনার পড়াটা বুঝিয়ে মানে মনে হলো যেন পারবো, মনে থাকবে। একটা জিনিস বলো, আজকে যেটা বুঝলে সেটা কি তোমার মুখস্থ করে পরীক্ষার খাতা লিখতে হবে এরকম মনে হচ্ছে? না না না, মানে মনে থাকবে একবার, মানে জাস্ট বাড়ি থেকে চোখ বুলিয়ে নিলে মনে থেকে যাবে। তুমি একাডেমিকে পড়তে, যে তুমি একাডেমিকে এই পড়াটা করতে, তোমার কি মনে হতো মানে সংজ্ঞা কেউ লিখতে হতো, মানে মুখস্থ করে যেই ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হতো, না। নাকি নিজের ভাষা লিখতে পারতে? একাডেমিকে পড়লে নিজের ভাষা লিখতে পারতাম না। এই পড়াটা আজকে যে পড়লে, আজকে পড়ার পরে তুমি নিজের ভাষা লিখতে পারতে? হ্যাঁ হ্যাঁ, আজকের পড়ার পরে লিখতে পারবো। একদম, কিন্তু একাডেমিতে সেটা ছিল না। ছিল না। এইটা কৃতিকা দাও। বুঝতে পেরেছি সবই। এর আগে যখন পড়েছি কি হয়েছে, আগে তোমাকে জিজ্ঞাসা করি, তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ তোমার এরা আর্টসের স্টুডেন্টের থেকে তোমার নলেজটা ওদের থেকে একটু হলেও বেশি। সেই রেসপেক্টে তুমি 11, 12 পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, সেক্ষেত্রে তোমার নলেজ অনেক ওদের থেকে বেশি, অনেক না হলেও একটু হলেও বেশি। তো তার রেসপেক্টে আর আজকের যে ক্লাস হলো এর রেসপেক্টে তুমি কি বলবে বলো? অ্যাকচুয়ালি আগে যেটা পড়েছি যে মানে এই কিছু কিছু টপিক আমি পড়েওছি এখানে, সেগুলো ভীষণ ইলাবোরেটিভভাবে থাকতো, যে এতগুলো টপিক এই কিছুক্ষণের মধ্যে এত ভালোভাবে বোঝা, এটা কিন্তু বই পড়ে হলে অনেকটাই অসুবিধা হয়, আবার সব কিছু অতটা বোঝাও যায় না। সেখানে আপনার কাছে অনেকটা কম টাইমের মধ্যে ভালো করে অন্তত বোঝা গেল এটা। পরিষ্কার ধারণা, পরিষ্কার, কোনো ডাউট নেই এটা থেকে। আর কোনো জায়গায় এমন মনে হচ্ছে, তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তুমি বলতে পারবে যে এমন কোনো জায়গায় মনে হচ্ছে যে কোনো জায়গায় ছেড়ে চলে গেলাম, কোনো জায়গায় বাদ পড়ে গেল, যেটুকু বললাম তার মধ্যে কোনো জায়গা? না, বেসিকের মধ্যে তো সবই কভার হয়ে গেছে। আমরা স্টেপ বাই স্টেপ সব যাবো প্রত্যেকটা হ্যাঁ, জায়গায় হ্যাঁ। যাবো। ঠিক আছে? অর্থাৎ সবার কাছে বক্তব্য হচ্ছে সবাই যা পড়েছে আজ পর্যন্ত, কেউ মাধ্যমিক পর্যন্ত সায়েন্স পড়েছে, আবার কেউ 11, 12 যাদের সায়েন্স স্ট্রিম ছিল তারা সায়েন্স পড়েছে। তো সবার ক্ষেত্রে একটাই বক্তব্য যে এতটা গভীরভাবে পড়িনি। তো আমাদের ব্যাপারটা হচ্ছে আজকে যেভাবে পড়লাম প্রত্যেকটা সাবজেক্টকে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ঠিক পড়াটা এইরকমই হবে, অর্থাৎ সেখান থেকে কোনো প্রশ্ন এলে যেটা কোনোভাবে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। আর এইভাবে পড়াশোনা করলে এই পড়াটাকে বোঝা মনে হবে না। ঠিক আছে, বুঝে গেল? স্টপ, ছুটি। সকাল সকাল এখানে কি হচ্ছে?